বিষয় বিএনপির প্রতিষ্ঠা ও বাংলাদেশের রাজনীতি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সংযুক্ত অতিথি মহোদয়কে। আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, দেশ পরিচালনায় অত্যন্ত সফল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দিনের কাণ্ডারি, নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং গণমানুষের নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত আছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর সেনানায়ক, দেশের স্বাধীনতার লাল সূর্যকে যারা উদিত করে দিয়েছেন কোটি কোটি বাঙালির আকাশে, সেই গর্বিত বীর বিক্রম, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুযোগ্য ভাইস চেয়ারম্যান এবং গণমানুষের আপনজন জননেতা জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত আছেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে নতুন প্রজন্মের অহংকার, জাতীয়তাবাদের তরুণ নেতৃত্ব, দেশ বিদেশের সাংগঠনিক কার্যক্রমে সফল ও সুচারু কারিগর, জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সুযোগ্য সাংগঠনিক সম্পাদিকা শামা ওবায়েদ। আপনাদের সবাইকে লাইভ টক শো দ্য মিররে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমেই প্রশ্ন রাখতে চাচ্ছি শামা ওবায়েদ আপনার কাছে। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক মত দল রয়েছে। এই রাজনৈতিক এতগুলো দল মতের মধ্যে বর্তমান তরুণ প্রজন্ম কেন এই যে জাতীয়তাবাদী আদর্শে পতাকা তলে আসবে বলে আপনি মনে করেন? কারণ আপনি একজন তারুণ্যের, আমি মনে করি যে তারুণ্যের একজন অহংকার। আপনি তরুণ প্রজন্মকে দারুণভাবে উদ্বেলিত করেছেন এবং বাকি যারা আমাদের দল মত বা বহিরাঙ্গনে আছেন তারা কেন এই জাতীয়তাবাদী আদর্শে উদ্বেলিত হবে বলে আপনি মনে করেন? শামা ওবায়েদ। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্যাপ টিভি লন্ডন দ্য মিরর টক শো তে আজকে যে আপনারা যে সাবজেক্টটি রেখেছেন বিএনপি প্রতিষ্ঠা ও বাংলাদেশের রাজনীতি, অত্যন্ত সঠিক একটি টাইটেল। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের সৈনিক, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব হাফিজউদ্দিন খান বীর বিক্রম সহ সকল যারা আপনার ভিউয়ার্সরা আছে, আপনাদের দর্শক যারা দেখছেন এই অনুষ্ঠান, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আমি প্রথমেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যেহেতু আপনারা এই আলোচনা আয়োজন করেছেন, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যেসব মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, যেসব নারীরা প্রাণ দিয়েছেন এবং যেসব তাদেরকে আমরা আজকে স্মরণ করছি এবং যেসব যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদেরকেও আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি। আজকে আপনি আপনার বক্তব্যের ইন্ট্রোডাকশনে প্রথমেই বলেছেন যে বাংলাদেশে যে অনেক দল, অনেক মত আছে এবং তরুণ প্রজন্ম কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি উদ্বুদ্ধ হবে বা আকর্ষণ বোধ করবে। এই যে বাংলাদেশে বর্তমানে অনেক দল, অনেক মত আছে, সেই সুযোগটি কিন্তু তৈরি করে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেহেতু আপনার এই অনুষ্ঠান, একটু আমি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম এমন একটি সময়, বাংলাদেশের এমন একটি ক্রান্তিকালে হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দলটি তৈরি করেছিলেন তখন বাংলাদেশে তার পূর্বে যখন 71 পরবর্তী 75 পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে মানুষের একাধিক দলের রাজনীতি করার কোনো অধিকার ছিল না, একাধিক মত প্রকাশ করার কোনো অবস্থা ছিল না এবং সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল 4টি সংবাদপত্র বাদে। এই একটা বিভীষিকাময় অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক অবস্থান থেকে
এবং 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন একজন সিপাহ সালার, একজন বীর মুক্তিযোদ্ধা, উনি ওনার দেশপ্রেম থেকে, ওনার দেশের প্রতি ভালোবাসা থেকে উনি অনুভব করেছিলেন যে এই দেশে বহু দল, বহু মতের রাজনীতি করার সুযোগ প্রয়োজন এবং সবাই সবার মত প্রকাশ করবে এবং সবাই একটি ইনক্লুসিভ রাজনীতি থাকবে বাংলাদেশে। সেইটা উনি অনুভব করেছিলেন দেখেই কিন্তু নিজে এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং একই সাথে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বর্তমান যে সরকারে আছে যে দলটি, আওয়ামী লীগ সহ সকল দলকে কিন্তু বাংলাদেশের মাটিতে রাজনীতি করার একটি নতুন ভাবে একটি সুযোগ তৈরি হয়েছিল তখন। তো সুতরাং তরুণ প্রজন্মের নাম্বার 1 কারণ যদি আপনি আমাকে বলেন যে তরুণ প্রজন্ম কেন বিএনপি করবে, কারণ বিএনপি কিন্তু বাংলাদেশের সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত, সকল দল প্রত্যেককে নিয়ে রাজনীতি করার মনোভাব নিয়ে দলটি তৈরি হয়েছিল এবং সেই মনোভাব নিয়ে কিন্তু শহীদ জিয়া ওই 3টি বছর, যে 3টি বছর এই ক্ষণজন্মা ব্যক্তিটি বহু কাজ করে গেছেন দেশের জন্য, ওই মনোভাব নিয়ে কিন্তু উনি দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন এবং নিজের দলের ভিতরেও উনি বহু দল, বহু মত, বহু ধর্ম, বহু বর্ণের মানুষকে একত্রিত করতে পেরেছিলেন। সুতরাং আওয়ামী লীগ, আমি যদি আওয়ামী লীগের সাথে তুলনা করি অন্য সকল দলের মধ্যে থেকে, আওয়ামী লীগ যেরকম একটা মনোভাব নিয়ে দল পরিচালনা করে, দেশ পরিচালনা করে, আওয়ামী লীগ যদিও বা গণতন্ত্রের সবক মানুষকে দিতে চায় বা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আজকে আমাদের মাঝে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে যদি আপনি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যত বীর বিক্রম, বীর উত্তম আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রণাঙ্গনে যুদ্ধ করেছে এমন যেসব মুক্তিযোদ্ধারা আছে, বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু সেই পরিমাণ বা সেই সংখ্যায় মুক্তিযোদ্ধা নেই। যদিও তারা দাবি করে মুক্তিযুদ্ধের দল, কিন্তু আমি মনে করি এই প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসেবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশের প্রকৃত অর্থটি ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই মুক্তিযুদ্ধের প্রকৃত একটি দল, যে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবিক অর্থে ধারণ করে, শুধু একটা রিটরিক না, শুধু কাগজে কলমে না, বাস্তবিক অর্থে মুক্তিযুদ্ধের দল হিসেবে যাকে বোঝায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কিন্তু সেই দল, কারণ এই দলের স্রষ্টা একজন বীর মুক্তিযোদ্ধা যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। এটি একটি নাম্বার 1 কারণ তরুণ প্রজন্মের, কারণ তরুণ প্রজন্ম কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, কিন্তু আওয়ামী লীগ যে ফাঁকা গুলিগুলা ছুড়ে এবং ইতিহাস বিকৃতির মাধ্যমে এই তরুণ প্রজন্ম বা কোমলমতি শিশু কিশোরদের ব্রেইন ওয়াশ করার চেষ্টা করছে, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে হবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আমাদের সিনিয়ররা আছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধারা আছেন, তাদের যেরকম দায়িত্ব আছে, আমাদেরও এই দলের একজন ছোট কর্মী হিসেবে আমাদেরও দায়িত্ব আছে যে প্রকৃত ইতিহাসটা মানুষের তরুণ প্রজন্মের সামনে, নতুন প্রজন্মের সামনে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরা, যাতে কোনোভাবেই, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি ইতিহাসের সকলের স্থান আছে, ইতিহাসে যাকে যে যতটুকু সম্মান প্রাপ্য তাকে যদি সেটা আমরা না দেই তাহলে কিন্তু ইতিহাসের প্রতি অন্যায় করা হবে, এদেশের মুক্তিযুদ্ধের প্রতি অন্যায় করা হবে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে যখন বর্তমান স্বৈরাচারী সরকার যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে, ওনাকে পাকিস্তানের চর বলে, ওনাকে খুনি বলে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপির একটি গুরু দায়িত্ব আছে এবং কর্তব্য আছে যে ইতিহাস বিকৃতি রোধ করা এবং সঠিক ইতিহাসটা ভবিষ্যৎ প্রজন্মকে জানানো। এবং দ্বিতীয় যে কারণটা আমি মনে করি যে এই তরুণ প্রজন্মের বিএনপি করতে চায়, আপনি দেখেন যতগুলো ভালো কাজ বাংলাদেশের মাটিতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে। যুব উন্নয়ন মন্ত্রণালয় কিন্তু বিএনপির আমলে হয়েছে, কারণ বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনুভব করেছিলেন, শহীদ জিয়া অনুভব করেছিলেন যে এদেশের তরুণদের, এদেশের যুবকদেরকে প্রাধান্য দিতে হবে, তাদের কর্মসংস্থান করতে হবে। আজকে আমরা
প্রবাসী আয় বা প্রবাসী রেমিটেন্স নিয়ে আমরা এত গর্ব করি, সেটার সূচনা কিন্তু হয়েছিল শহীদ জিয়ার আমলে। 127 জন প্রথম অফিসিয়ালি এই বাংলাদেশ থেকে যখন তারা মধ্যপ্রাচ্যে যায়, তার মাধ্যমে কিন্তু এই আমাদের এই যে আমাদের বিশাল জনগোষ্ঠী যে এখন প্রবাসে কাজ করছে আমাদের ভাই বোনরা, সেটা সূচনা কিন্তু শহীদ জিয়ার আমলে হয়েছিল, যে যুবকদেরকে কাজে লাগানো, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে বিভিন্ন কল কারখানা গড়ে তোলা, এইটার একদিকে যেমন দেশের উন্নয়নের জন্য সেটা প্রয়োজন ছিল, আরেকদিকে দেশের যুবক, দেশের কৃষক, শ্রমিক সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটাও কিন্তু একটা বিরাট বিরাট শহীদ জিয়ার একটি বিশাল অবদান। সুতরাং এই জিনিসগুলো কিন্তু উনি তৎকালীন সময়ে তরুণ প্রজন্ম, যুবকদেরকে মাথায় রেখে কিন্তু তিনি এই কাজগুলো করেছিলেন। সুতরাং এই দ্বিতীয় কারণ হচ্ছে তরুণ প্রজন্মের বিএনপির দিকে আকৃষ্ট করা, যে বিএনপি প্রকৃতপক্ষে তরুণ সমাজ, যুব সমাজকে নিয়ে ভেবেছে, কাজ করেছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, এবং বিএনপি প্র্যাকটিক্যাল সলিউশন দিয়েছে। আওয়ামী লীগ যেরকম তাদের ইশতেহারে বলে যে ঘরে ঘরে চাকরি দেব, কিন্তু প্রকারান্তরে দেখা যাচ্ছে যে এখন বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি, এবং করোনার 6 মাস আগেই, করোনা শুরু হওয়ার আগে আমাদের বেকারত্ব, বিশাল পরিমাণে বেকারত্বের আমরা সম্মুখীন ছিলাম, কিন্তু এখন করোনার এই পরে কিন্তু আমাদের আরো বেশি বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সরকারের কোনো প্র্যাকটিক্যাল, কোনো বাস্তবিক কোনো সমাধান এই সরকার দিতে পারছে না, বা ভবিষ্যতে দেওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে বিএনপির আমলে কর্মসংস্থান তৈরি হয়েছে, বিএনপির আমলে স্টক মার্কেট ছিনতাই হয় নাই, এরকম ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্টক মার্কেটে পুঁজি খাটায়, তারাও কিন্তু বিএনপির আমলে সেই পুঁজিটা রিটার্ন পেয়েছে, তারা সুফল পেয়েছে, তারা তাদের জীবিকা নির্বাহ করতে পেরেছে। সুতরাং বিএনপির আমলে সবভাবেই কিন্তু আমাদের তরুণ সমাজ, যুব সমাজ টিকে থাকার মতো এবং তাদের জীবন ভালো মতো অতিবাহিত করার মতো কিন্তু অবস্থা বিএনপি তৈরি করে দিয়েছে। তো সুতরাং এটা একটা দ্বিতীয় কারণ বিএনপির প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। এবং থার্ড যে কারণটা আমি মনে করি যে বিএনপির প্রতি আকৃষ্ট হবে তরুণ সমাজ, কারণ বিএনপি কিন্তু সব সময়, যেটা আমি ইতিমধ্যে বলেছি, যে বিএনপি বাংলাদেশকে সবসময় নতুন কিছু উপহার দিয়েছে, বিএনপি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে। এখন যে এই যে আজকে যেমন গতকালকে যে নারায়ণগঞ্জে মসজিদে যে এসি বাস্ট হয়ে যে আমাদের এতগুলো লোক মারা গেলেন, ইন্তেকাল করলেন, এটার পিছনেও যদি আপনি দেখেন দুর্নীতি আছে। তো সুতরাং দুর্নীতির কারণে কিন্তু আমাদের বহু প্রাণ আমরা হারাচ্ছি, হাজার হাজার কোটি টাকার আমাদের ক্ষতি হচ্ছে, অর্থনীতি সাফার করছে। কিন্তু বিএনপির আমলে কিন্তু আজকালকার তরুণ সমাজ কিন্তু অনেক প্র্যাকটিক্যাল, অনেক বাস্তবিক। তারা দেখে যে আওয়ামী লীগ শুধু লুটপাট করছে, কিছু দিতে পারছে না, তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না। গ্রামাঞ্চলে যদি আপনি গ্রামের অর্থনীতি দেখেন, গ্রামের অর্থনীতি এখন প্রতিদিন আরো দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, কারণ ঢাকা থেকে এই যে আমাদের মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস যারা আমাদের নাগরিকরা আছে, তারা কিন্তু অর্থের অভাবে, চাকরির অভাবে, ব্যবসার অভাবে তারা কিন্তু গ্রামে স্থানান্তরিত হচ্ছে, কিন্তু গ্রামের কিন্তু সেই রকম গ্রামীণ অর্থনীতি গড়ে উঠছে না। এই জিনিসগুলো কিন্তু শহীদ জিয়ার আমলে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। বিএনপির আমলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হয়েছে বিএনপির আমলে। এটাই প্রমাণ করে যে বিএনপি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের দল এবং মুক্তিযুদ্ধের চেতনা বিএনপি ধারণ করে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আজকে আপনাদেরকে তেমন বেশি প্রশ্ন করতে চাই না, আমি আপনাদের কথাগুলো শুনবো। যেহেতু বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়, এই সময় আসলে বিএনপির বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্ম এবং আমাদের দেশবাসীর জানা উচিত। সেজন্য এই বাণীগুলো দেওয়ার জন্য আমি মনে করি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে কারণে আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমি এখন প্রশ্ন রাখতে চাই জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহচর্যের থেকে এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে আপনি যে সাহস এবং বীরত্ব দেখিয়ে আপনারা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন,
আপনারা কোথায় এই সাহস পেলেন? এবং আপনি একই প্রশ্নের মধ্যে যদি আপনাদের যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো নিয়ে আসেন, তাহলে আমাকে আর প্রশ্ন করতে হবে না। আমরা আপনার কাছ থেকে এই বিষয়গুলো জানতে চাচ্ছি। জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমি জানি আপনি আজকে অসুস্থ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে অসুস্থ হয়েও আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জি, ধন্যবাদ। লন্ডন কেবি টিভি এবং উপস্থাপক জনাব কবিরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। প্রথমে আমি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করি। সাথে সাথে অভিনন্দন জানাই বিএনপি লক্ষ কোটি সমর্থক, কর্মী এবং নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই এই 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে। বিএনপি প্রকৃতপক্ষেই বর্তমানে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল। অতীতেও সবসময় যে কোনো দলের চাইতে জনপ্রিয় ছিল। নানান ধরনের কারচুপি এবং ষড়যন্ত্রের মাধ্যমে এই জনপ্রিয় দলটিকে রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই আমরা জানি। একটু আগেই আমাদের তরুণ নেত্রী শামা ওবায়েদ চমৎকারভাবে বিএনপি কেন করবে জনগণ এবং শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনাকালে যেসব অ্যাচিভমেন্ট বিএনপির আছে সেগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কেই আমার বক্তব্য সীমিত রাখতে চাই। মেজর জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের এক কিংবদন্তি। 1971 সালের মার্চে যখন দেশ টালমাটাল, রাজনৈতিক নেতৃবৃন্দ পলায়ন পর, জনগণ হতাশাগ্রস্ত, এমনই একটি সময়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে কালুরঘাট বেতার কেন্দ্রে যে ঐতিহাসিক ঘোষণা দেন মেজর জিয়াউর রহমান, সেটি যেমন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উজ্জীবিত করেছে, উত্তপ্ত করেছে, তেমনি ইতিহাসেও জিয়াউর রহমানের স্থানটি চিরতরে নির্ধারণ করে রেখেছে। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ এই ঘোষণায় অনুপ্রাণিত হবে। ইতিহাস থেকে কেউ তাকে ছুঁড়ে ফেলতে পারবে না। যতই বলার চেষ্টা করা হোক তিনি আইএসআই এর এজেন্ট এবং আরো নানান ধরনের বক্তব্য দেওয়া হয় যেটি রাজনীতিতে শোভন নয়, কিন্তু এসব করে দিন দিন জিয়াউর রহমানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। কালুরঘাটে বেতার কেন্দ্রে ঘোষণা দেওয়ার পরই তিনি কিন্তু আড়ালে আবডালে চলে যাননি। জীবন বিপন্ন করে বারবার মুক্তি সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। আমি নিজে সে সময় যশোর ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে একজন তরুণ ক্যাপ্টেন ছিলাম। জনতার কাতারে আসার জন্য 30 মার্চ তারিখে বিদ্রোহ করি। যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে আমার সেনা দল নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মে মাস পর্যন্ত বেনাপোল অঞ্চলে যুদ্ধ করি। জুন মাসে গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স। এই জেড ফোর্সে সন্নিবেশিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন, 3য় ব্যাটালিয়ন এবং 8ম ব্যাটালিয়ন। আমাদের এই 3টি ব্যাটালিয়নে অনেক তরুণ যুবক ছিল, যারা ছাত্র, যাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না, যারা কেবলমাত্র দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করার লক্ষ্যেই ঘর বাড়ি ছেড়ে স্বাধীনতা যুদ্ধে জীবন বিপন্ন করে অংশগ্রহণ করতে এসেছিল। এই তরুণদেরকে ট্রেনিং দেওয়ার জন্যই মেঘালয়ের তেলঢালা নামক একটি স্থানে আমরা একত্রিত হই। তরুণদেরকে 1 মাস সেখানে ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিং এর এক পর্যায়ে আমাদের কমান্ডার মেজর জিয়াউর রহমান আমাদের সাথে যোগ দেন। জেড ফোর্স তার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত এই বাহিনীর নাম। গঠিত হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম দিকে ময়মনসিংহ, রৌমারী, অক্টোবর অনওয়ার্ড সিলেট এলাকাতে বীর বিক্রমে যুদ্ধ করেছে জেড ফোর্স এবং মুক্তিযুদ্ধ ইতিহাসে সবচাইতে বেশি সাহসিকতা পদক বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেয়েছে জেড ফোর্স। এটি পেয়েছে জিয়াউর রহমানের নেতৃত্বের গুণাবলীর জন্য এবং জীবন বিপন্ন করে তিনি যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন এটি আমাদেরকে অনুপ্রাণিত করেছে।
মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে এবং ইতিহাসে তার স্থান চিরস্থায়ীভাবে নির্ধারণ করে দিয়েছে। দু একটি উদাহরণ শুধুমাত্র দিব। অক্টোবর 28শে নভেম্বর তারিখে জি আমরা সিলেট অঞ্চলের জকিগঞ্জের গৌরীপুর এলাকায় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করি পাক বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট গৌরীপুরে আমাদের রক্ষণব্যূহের উপরে খুব সকালবেলা আক্রমণ চালায়। তাদের কমান্ডার ছিল মেজর সরওয়ার। 2 কোম্পানি নিয়ে তারা আক্রমণ করে। এই যুদ্ধে তাদের প্রায় 50 জন নিহত হয়, যারা আমাদের বাংকারের সামনে, তাদেরকে আমরাই কবরস্থ করি এবং তাদের 36 জনকে, এই পাঞ্জাবি সৈনিকদেরকে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধের এক পর্যায়ে আমি এবং মেজর জিয়াউর রহমান একই বাংকারে কয়েক ঘন্টা অবস্থান করছিলাম। এই যুদ্ধে শত্রু বাহিনী নির্মূল হয়ে যায়, কিন্তু আমাদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়। আমাদের প্রথম ইস্ট বেঙ্গলের আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান, তিনি যখন তার সেনাদলকে পরিচালনা করছিলেন, সে সময় শত্রু বাহিনীর একটি কামানের গোলা ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চের উপরে পড়ে এবং তিনি ঘটনাস্থলেই শহীদ হয়ে যান। এই ট্রেঞ্চের 100 গজ পূর্ব দিকেই ছিলাম আমি এবং মেজর জিয়াউর রহমান। এই গোলাটি যদি 100 গজ পূর্ব দিকে পড়তো, তাহলে আমি এবং মেজর জিয়া উভয়ই শহীদের তালিকাভুক্ত হতাম। এটি বলছি এই কারণে যে মেজর জিয়ার এখানে না আসলেও চলতো, ব্রিগেড কমান্ডার আরো পিছনে থাকতে পারে যুদ্ধ চলাকালীন সময়, কিন্তু তিনি জীবন বিপন্ন করে সামনের কাতারে এসে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই কথাটি বোঝাবার জন্যে আমি এই ঘটনার অবতারণা করলাম। সেই গৌরীপুরের যুদ্ধে পরাজয়ের পর পাক বাহিনী হতোদ্যম হয়ে পড়ে এবং সিলেটের দিকে পশ্চাদপসরণ শুরু করে। আমরা তখন স্থির করলাম যে সিলেট সবার আগে জেড ফোর্স দখল করতে হবে। আমরা প্রথম ইস্ট বেঙ্গলের 800 সৈনিক এবং আরো মুক্তিযুদ্ধের আরো 2টি কোম্পানি, মুক্তিযোদ্ধাদের 2টি কোম্পানি মিলিয়ে এই 1200 সৈনিক আমরা শপথ নিলাম যে আমরা সবার আগে সিলেটকে শত্রুমুক্ত করব এবং জিয়াউর রহমান তিনি আমাদের সাথে থাকবেন। আমরা চিড়া, গুড় ইত্যাদি শুকনো খাবার আমাদের পিঠে নিয়ে, গোলা বারুদ পিঠে বহন করে আমরা প্রায় 6-7 দিন ধরে চা বাগানের মধ্যে দিয়ে, হাওরের মধ্যে দিয়ে বিশাল সেই লং মার্চ শুরু করি এবং এখানেও নেতৃত্ব দিয়েছেন জেড ফোর্স কমান্ডার মেজর জিয়াউর রহমান। আমরা সারাদিন জঙ্গলে লুকিয়ে থাকতাম, বিশেষ করে অব্যবহৃত চা বাগানগুলায় বিমান আক্রমণের ভয়ে, আর রাত্রিবেলা সারা রাত পথ চলতাম। 2-3 দিন পরেই আমাদের খাবার দাবার শেষ হয়ে যায়। তবু আমরা তখন, আমাদের মনোবল ছিল তুঙ্গে। আমরা জানতাম যে পাকিস্তানি বাহিনী পশ্চাদপসরণ শুরু করেছে, বিজয় আমাদের সুনিশ্চিত। আমাদের সাথে একজন ভারতীয় বাহিনীর মেজর ছিলেন, তার বেতার যন্ত্র নিয়ে, কিন্তু চা বাগানের মধ্যে বেতার যন্ত্র ভালো কাজ করে না, সেজন্য আমরা মিত্র বাহিনী থেকে বিচ্ছিন্ন ছিলাম। 13ই ডিসেম্বর সকালে আমরা চা বাগান পেরিয়ে দেখতে পেলাম সামনে একটি বিল্ডিং। বুঝতে পারলাম যে আমরা সিলেট শহরে প্রবেশ করেছি। তখনও যুদ্ধ চলছে সিলেট থেকে 8 মাইল দূরে খাদিমনগরে, কিন্তু আমরা আমাদের প্ল্যান মোতাবেক মেজর জিয়ার নেতৃত্বে সিলেট শহরে প্রবেশ করেছি। আমাদের সামনে যে বিল্ডিংটি আমরা দেখতে পেলাম, সেটি পরবর্তীকালে জেনেছি যে এটি হলো এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবন। সকালবেলা 14 তারিখ সকালে যখন আমরা টিলার উপরে উঠলাম, একটু একটু করে সূর্য উঠলো। শীতকাল, ধীরে ধীরে পাকিস্তানিরা কল্পনাও করে নাই যে আমরা সিলেট শহরে প্রবেশ করেছি। তারা তাদের বাংকার থেকে বের হয়ে এলো। তার থেকে 400 গজ দূরে আমরা অন্য টিলার উপরে, তাদের সামনেই আমরা ট্রেঞ্চ খনন করে যাচ্ছি। আমাদের পরনে খাকি পোশাক, হাতে চাইনিজ অস্ত্র, পাকিস্তানিদেরও একই পোশাক, একই ধরনের অস্ত্র। তারা প্রথম দিকে কিছুটা বিমূঢ় ছিল যে এরা কারা, যুদ্ধ চলছে খাদিমনগরে 8 মাইল দূরে,
শহরের মধ্যে এরা কারা? তা আমাদের চেহারা সুরত দেখে এবং তাদের দিকে মেশিন গান তাক করা দেখে তারা বুঝতে পারলো যে আমরা মুক্তিবাহিনী। প্রথমে চিৎকার করে আমাদের পরিচয় জানতে চাইলো পাঞ্জাবি ভাষায়, আমরা জবাব না দিয়ে দ্রুত ট্রেঞ্চ করতে লাগলাম। একটু পরেই তারা বুঝতে পারলো আমরা কে। আধা ঘন্টা পরেই তারা একত্রিত হয়ে আমাদের উপরে কয়েকটি আক্রমণ চালায়। 14ই ডিসেম্বর সারাদিন ব্যাপী যুদ্ধ হয়। তাদের শত্রুপক্ষের 40 জন আমাদের সামনেই নিহত হয়। আমাদেরও বিশেষ করে আমার কোম্পানির 14 জন শহীদ হয়। আমার সাহসী প্লাটুন কমান্ডার সুবেদার ফয়েজ বীর উত্তম এখানে যুদ্ধে শহীদ হন। সারাদিন যুদ্ধের পর বিকেলের দিকে ভারতীয় মেজর আমাকে বললেন যে আমরা বেতার যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি মিত্রবাহিনীর সাথে, আমার কামানের গোলা ফেলার প্রয়োজন আছে কিনা, আর্টিলারি সাপোর্ট দরকার কিনা। আমি জানালাম যে যেহেতু শত্রুর সাথে সারাদিন ব্যাপী যুদ্ধ করছি, আমরা মুখোমুখি, দূরত্ব অনেক কম, এ সময় কামানের গোলা ফেললে আমরা নিজেরাই আহত হব। তো আমি অনুরোধ পাঠালাম যে সামনে প্রিন্সিপালের বাড়িতে জি একটি বিমান আক্রমণ পরিচালনা করা হোক। ম্যাপে গ্রেড ডিফারেন্স দিলাম। আধা ঘন্টা পরে দুটি ফাইটার জেট এসে সেই পাক বাহিনীর বাংকারের উপরে এমসি কলেজের প্রিন্সিপালের বাড়িতে মুহুর্মুহ 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করো। এরপরেই পাকিস্তানিরা নিশ্চুপ হয়ে গেল। তারা হার স্বীকার করলো এবং পরবর্তীকালে অল্প সময়ের মধ্যে আমাদের কাছে বার্তা পাঠালো যে তারা আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত। এই যে মরণপণ যুদ্ধ করে আমরা সিলেট জয় করলাম মেজর জিয়ার নেতৃত্বে, এই কাহিনী কিন্তু বাংলাদেশের জনগণও জানে না, বিএনপিরাও জানে না, সাধারণ মানুষও জানে না। কারণ জিয়াউর রহমান ছিলেন প্রচার বিমুখ। বিএনপি কাজ করে যায়, চারিদিকে ঢোল পিটানোর মতো এই আওয়ামী অভ্যাস বিএনপির নাই। এইসব কারণে আমাদের অনেক বীরেরা লোকচক্ষুর অন্তরালে রয়ে গিয়েছে। অনেক কীর্তির কথা সাধারণ মানুষ এমনকি বিএনপি কর্মীরাও জানে না। পরদিন 16ই ডিসেম্বর বীর বিক্রমে মেজর জিয়ার নেতৃত্বে এক লাইন ধরে আমরা 1200 সৈনিক সিলেট শহরে প্রবেশ করলাম। সার্কিট হাউসে গিয়ে প্রথমবারের মতো পরিষ্কার কাপে গদিয়াটা সোফায় বসে এক কাপ চা খেলাম। 4টার দিকে কর্নেল ওসমানী সিলেটে আসলেন। আমরা জিজ্ঞেস করলাম, স্যার আপনি এখানে কেন, আজকে তো ঢাকায় সারেন্ডার হচ্ছে। তিনি বললেন যে আমি এখানে আসতে পেরেছি এটাই আমার ভাগ্য। আমার হেলিকপ্টারের উপরে পাকিস্তানিরা গুলি নিক্ষেপ করেছে, আমার হেলিকপ্টার ফুটে হয়ে গিয়েছে, আমার সঙ্গী কর্নেলরাও আহত হয়েছে, সেজন্য আমি সিলেট চলে এসেছি। তো এই দুটি ঘটনা দিলাম, সিলেটের যুদ্ধ, গৌরীপুরের যুদ্ধ এবং জেড ফোর্স যে রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করে সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার অর্জন করেছে, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ইত্যাদি, এটি তার পরিচয়। এবং জিয়াউর রহমান তিনি রণক্ষেত্রে যে সাহস দেখিয়েছেন, রাষ্ট্র পরিচালনাও তিনি এই সাহস দেখিয়েছেন। তার সম্বন্ধে নানা কথা বলা হয়। তিনি ছিলেন আপাদমস্তক একজন সৈনিক, রাজনীতিকের প্যাঁচ গোছ তিনি কোনোদিনই আয়ত্ত করতে পারেননি। তিনি সাদাকে সাদা বলেছেন, কালোকে কালো বলেছেন। যখন ভারত আমাদের পানি হিস্সা দেওয়া বন্ধ করে দিল, ফারাক্কাতে একতরফা বাদ দিয়ে আমাদের ন্যায্য পানির হিস্সা থেকে আমাদেরকে বঞ্চিত করলো, তিনি কোনো ধরনের আপোষ না করে সরাসরি জাতিসংঘে, বিশ্বের দরবারে তাদের এই অন্যায় আচরণের কথা তুলে ধরেছেন, যার ফলেই ভারতকে বাধ্য হয়ে বাংলাদেশের সাথে মিটিংয়ে বসতে হয়েছে। 1977 সালে গঙ্গা নদীর পানির যে চুক্তিটি স্বাক্ষরিত হয়, সেটি ছিল এ যাবৎ কাল পর্যন্ত স্বাক্ষরিত চুক্তি সমূহের মধ্যে সবচাইতে ভালো চুক্তি। এই চুক্তিতে একটি গ্যারান্টি ক্লজ ছিল যে বাংলাদেশ এই পরিমাণ পানি পাবেই, মিনিমাম 40,000 কিউসেক পানি বাংলাদেশ অবশ্যই পাবে। এছাড়াও প্রতিটি ব্যাপারে, তালপট্টি কিন্তু যে কোনো ব্যাপার, সীমান্ত সংঘর্ষ, অন্যান্য প্রতিটি বিষয়ে যেখানে বাংলাদেশের স্বার্থ সমুন্নত রাখা প্রয়োজন, জিয়া একজন সৈনিক সুলভ সাহসিকতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। এবং সবচাইতে বড় কথা, এ ধরনের একজন সৎ এবং নির্লোভ রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাসে অতীতেও কখনো ছিল না, ভবিষ্যতেও পাবে কিনা এ ব্যাপারে আমরা সন্দিহান। আজকাল একটা ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারলে তার চরিত্র বদলে যায়, তার ধন সম্পদ প্রভূত হয়ে যায়, আশেপাশে চতুর্দিকে তার ধন সম্পত্তির মহিমা ছড়িয়ে পড়ে। অথচ তিনি 6 বছর এই রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাবান পুরুষ ছিলেন। মৃত্যুর পর দেখা গেল তার কোনো অর্থ সম্পদ নাই, জমি জমা নাই, কিছুই নেই।
সুতরাং এই যে একটি উদাহরণ তিনি সৃষ্টি করে গেলেন, এটি তো বিএনপির জন্য যথেষ্ট। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে, ভবিষ্যতে প্রতীক্ষায় থাকবে একজন সৎ রাষ্ট্রপতি, সৎ সরকার প্রধান সৎ হবেন, এটি দেশের মানুষের একান্ত চাহিদা। বাংলাদেশে বর্তমানে এই ধরনের সৎ ব্যক্তি পাওয়া মাইক্রোস্কোপ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তো এই হলো জিয়াউর রহমান, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি একজন সাহসী রাষ্ট্রপতি, জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে যিনি সবসময় বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখেছেন, এবং একে নিয়ে বিএনপি গর্ব করতে পারে। বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আবারও আমরা তাকে সশ্রদ্ধ সালাম জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি, এবং আশা করি যুগ যুগ ধরে বাংলাদেশের তরুণ সমাজ, সাধারণ মানুষ জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে আরো সমৃদ্ধির পথে বয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। জি, আমি আরেকবার আপনার কাছে আসবো। আমি আপনার কাছে একটু চেয়ে নিচ্ছি, আপনি অসুস্থ আমি জানি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি মানেই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম চলে আসে, এবং বিএনপির যত দুঃসময়, বিএনপি নেতা নেতৃবৃন্দের দুঃসময়ে যে নামটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ফুটে ওঠে, সে নামটি আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কর্মী থেকে, আমি দেখেছি যে কর্মী থেকে নেতা পর্যন্ত মাঝারি উপর সব পর্যায়ে আপনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা, এবং বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কাণ্ডারি। আপনার কাছ থেকে আমার প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে তিনি কেন এই বিএনপি গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন, এবং কিভাবে এই অল্প সময়ের শাসনকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি দলটিকে বাংলাদেশের গণমানুষের দল এবং এত জনপ্রিয় একটি দলে পরিণত করেন? জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ কবি সাহেব, আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার প্রশ্নে আসার আগে আমি হাফিজ ভাইয়ের বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় বিভিন্ন ওই মুক্তিযুদ্ধের আলোচনায় অনেক কিছু চলে আসে। প্রকৃতপক্ষে রণাঙ্গনের সৈনিক কারা, এই বিষয়টা বোধহয় পরিষ্কার করা দরকার। এখন মুক্তিযুদ্ধে আপনি এই বর্ডার ক্রস করে ওদিকে গেলেই মুক্তিযোদ্ধা হলেন, ভালো কথা, কোনো অসুবিধা নেই। মুক্তিযুদ্ধে যারা সংগ্রাম করেছে তাও ভালো কথা, সেটাও কোনো সমস্যা নেই, সবার অবদান আছে। কিন্তু যখন মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা যুদ্ধ ইটসেলফের কথা বলি, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার। বিশেষ করে আমি এই জন্য হাফিজ ভাইয়ের বক্তব্যটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। এই যে মুক্তি রণাঙ্গনের যে ঘটনাবলী, এই ঘটনাবলী কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার না। একটা ধোঁয়াশে একটা চিত্র তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে, একটা ধোঁয়াশে চিত্র। এবং যখন যেটা প্রয়োজনীয়তা মনে করছে, বিশেষ করে আজকে যারা জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতা দখল করে আছে, তাদের সুবিধা মতো এক এক সময় এক একটা বিষয় সামনে নিয়ে আসে মুক্তিযুদ্ধকে নিয়ে। এই জন্য তারা রণাঙ্গনের মুক্তিযুদ্ধের কথা কিন্তু খুব বেশি কিছু বলে না, আপনি লক্ষ্য করবেন। তারা অনেক কিছু বলে একটা ধোঁয়াশে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু রণাঙ্গনের যে মুক্তিযুদ্ধ, যারা সত্যিকার অর্থে যুদ্ধ করেছে, যাদেরকে মুক্তিযোদ্ধা বলা যায়, এই বিষয়টি বাংলাদেশে আরো একটু পরিষ্কার হওয়া দরকার। তাহলে বোঝা যাবে সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে পরবর্তীকালে যে মুক্তিযুদ্ধটি হয়েছে,
যে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই যুদ্ধের বিভিন্ন ঘটনাগুলি একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে উঠে আসা উচিত। এবং আমি আপনাকে অনুরোধ করব যে আপনারা কয়েকটি প্রোগ্রাম করেন, সত্যিকার যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন তাদেরকে নিয়ে কয়েকটি প্রোগ্রাম করেন, অনুষ্ঠান করেন, মানুষ জানার জন্য। বাংলাদেশের মানুষের কাছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। বিভিন্ন ঘটনাগুলি এগুলোই কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস, রিয়েলিটি। সুতরাং আমাদের এই জিনিসগুলো পরিষ্কার করা দরকার, তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবে আসলে কারা মুক্তিযুদ্ধ করেছে এবং এই লোকগুলো বর্তমানে কোথায় আছে, এরা কাদের সাথে রাজনীতি করছে, এবং বাংলাদেশের রাজনীতিতে আজকে তারা কোন দলে আছে এবং তারা কি বিশ্বাস করে। এই জন্য আমার মনে হয় আমাদেরকে এগুলো একটু পরিষ্কার করা দরকার। এটা হাফিজ ভাই ঠিকই বলছে যে জনগণও জানে না, এমনকি বিএনপির নেতা কর্মীর বিভিন্ন স্তরে অনেকেই এই বিষয়গুলো কারোর কাছে পরিষ্কার না। সুতরাং এই বিষয়গুলো ওনারা মেজর যুদ্ধ যে সবচেয়ে বেশি যারা পদক পেয়েছেন জেড ফোর্সের, অর্থাৎ ওনাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বিদায় পেয়েছেন। এছাড়া বিভিন্ন সেক্টরে আজকে বিএনপির যারা সিনিয়র নেতৃত্বের বিভিন্ন জায়গায় আছে, তারা শ্যামা যেটা বলেছে, এদের বেশিরভাগই কিন্তু রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বলতে যা বোঝায়, এরা বেশিরভাগ নয়, আমার মনে হয় একেবারে ওভারওয়েলমিং মেজরিটি। হাফিজ ভাই বলতে পারবে, হিসাব করতে গেলে বোধহয় আমার মনে হয় ওভারওয়েলমিং মেজরিটি কিন্তু বিএনপির সাথে আজকে বিএনপির রাজনীতি করছে। কারণ এটার পেছনের কারণ আছে, যে প্রশ্নটা আপনি করলেন এটার সাথে কানেক্টেড, যে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই দলটি করেছেন এবং কেন এই দলটি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান পেয়েছে, কেন এই দলটি এত জনপ্রিয় দল হয়েছে এবং এই দলটি সবচেয়ে বড় দল কেন বাংলাদেশে আজকে হয়েছে। এটার কারণ হচ্ছে, প্রথমে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপটে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাকে নিয়ে, মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করার বিষয়ে যে একটা ভ্যাকুয়াম সৃষ্টি করেছিল, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে সেই যুদ্ধের বিষয়টি, স্বাধীনতার বিষয়টি উনি পরিষ্কার করে দিয়েছেন। জনগণের মনে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল উনি শুরুতে সেটা পরিষ্কার করে দিয়েছেন। তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, এগুলো তো বিস্তারিত আছে। এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল তার মূল কারণ ছিল কিন্তু গণতন্ত্র। যেহেতু একটি নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম পাকিস্তানিরা অস্বীকার করে, তারা গায়ের জোরে অগণতান্ত্রিক ভাবে পূর্ব পাকিস্তানের নেতৃত্বকে অস্বীকার করার জন্য তারা ক্ষমতা হস্তান্তর করতে দেয়নি, অর্থাৎ অগণতান্ত্রিক একটা পন্থা তারা অবলম্বন করেছে। এটা হচ্ছে একটা গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং গণতন্ত্রকে তারা অস্বীকার করার পরে যে আমাদের গণতন্ত্রের লড়াইয়ে আমরা নেমেছি। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা তখন পূর্ব পাকিস্তানকে শোষণের মাধ্যমে তারা পশ্চিম পাকিস্তানকে ক্রমান্বয়ে এই অঞ্চলের আমরা যে সম্পদগুলো সৃষ্টি করতেছিলাম পূর্ব পাকিস্তানে, সেগুলো পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছিল। অর্থাৎ তারা সেখানে অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছিল এবং পূর্ব পাকিস্তানকে পিছিয়ে ফেলে দেওয়া হয়েছিল এবং আমাদের সম্পদ নিয়ে তারা সামনের দিকে এগোচ্ছিল। সুতরাং অর্থনীতির মুক্তি হচ্ছে দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো মানবিক মর্যাদা, সমতা। এগুলো থেকে বাংলাদেশিরা বঞ্চিত হওয়ার কারণে আমাদের মনোজগতে এই জিনিসগুলো কাজ করছিল, যে সমতা, মানবিক দিকগুলো এবং পরস্পর সম্মান বোধ, এই বিষয়গুলো আমাদের মনোজগতে কাজ করছিল। স্বাধীনতার পরে মানুষের প্রত্যাশা ছিল, যে কারণে মুক্তিযুদ্ধ করেছে এবং স্বাধীনতার পরে সবাই তার সুফল পাওয়ার জন্য সবাই বাংলাদেশের মানুষের সে প্রত্যাশা ছিল। কিন্তু স্বাধীনতার পরে আমরা যেটা দেখলাম, ঘটনাটা যে ঘটলো,
যারা ক্ষমতা দখল করলো অথবা যারা ক্ষমতায় আসলো, দখল করলো আমি বলবো না, যারা ক্ষমতায় আসলো তারা কিন্তু ঠিক বিপরীত ধর্মী কাজগুলো শুরু করেছে। তারা বাংলাদেশের গণতন্ত্রের বদলে একটা একদলীয় শাসন প্রবর্তন করেছে, সব দলগুলো বন্ধ করে দিয়ে একদলীয় শাসন প্রবর্তন করেছে। তারা গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে সব মিডিয়া বন্ধ করে দিয়ে তারা সরকারের 4টি পত্রিকা বন্ধ করে দিয়েছে। তারা বিচার বিভাগের যে স্বাধীনতা, যে আলাদাকরণের বিষয়টি ছিল, সেখানেও প্রেসিডেন্টের কাছে সমস্ত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, এদের অ্যাপয়েন্টমেন্টের এবং এদের ক্ষমতা, এদের চাকরিচ্যুত ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বিচার বিভাগকে মোটামুটি হস্তগত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে। তারপরে সবচেয়ে বড় যেটা হয়েছে জনগণের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে, যেটা মানুষের প্রত্যাশা ছিল, যে পশ্চিম পাকিস্তান যে শোষণের মাধ্যমে পূর্ব পাকিস্তানের বাঙালিদের যে নিপীড়ন, নির্যাতন, অর্থনৈতিক ভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু দেখা গেল সেখানেও তখনকার যে সরকার ছিল তারা সমস্ত জাতীয় ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সবগুলো সরকারিকরণ, ন্যাশনালাইজেশনের মাধ্যমে তারা এটা দখল করলো এবং এগুলো তাদের দলের লোকজনের কাছে দেওয়া হলো এগুলো পরিচালনা করার জন্য। এবং দেখা গেল তারা পরিচালনার পরিবর্তে এগুলোর মাধ্যমে, লুটপাটের মাধ্যমে বাংলাদেশের শিল্পকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে এবং কৃষিকে ধ্বংস করে দিয়েছে। কর্মসংস্থান বলতে কিছু ছিল না। দিনের শেষে যেটা হয়েছে, আমাদের যে তৎকালীন এবং তার সবচেয়ে বড়, যেটা আরো সবচেয়ে বড় ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, গণতান্ত্রিক ক্ষতি, এগুলোর চেয়ে বড় ক্ষতি তারা যেটা করেছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা। যে স্বাধীনতার পরে যে সরকার এসেছিল, বাকশাল আওয়ামী বাকশাল সরকার, 30,000-এর অধিক তারা মানুষকে হত্যা করেছে। এর মধ্যে বেশিরভাগই কিন্তু যুবক ছিল, যেহেতু তারা তাদের ভিন্ন মত ছিল, ভিন্ন পথের ছিল এবং তৎকালীন সরকারের এই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করেছিল। 30,000-এর উপর তারা বাংলাদেশিদের মৃত্যুবরণ করতে বাধ্য করেছে এবং এই যে বিভিন্ন বাহিনীর মাধ্যমে যে নিপীড়ন, নির্যাতন চালিয়েছে, দেশে একটি ভয়ের, ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে এই যে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, অর্থনৈতিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সামাজিক ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, এই প্রেক্ষাপটে যখন 15 আগস্টের পরবর্তী সময়ে যে বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে উনি কিন্তু মার্শালের মাধ্যমে ক্ষমতা দখল করেন না। যখন পদ পরিবর্তন হয় তখন উনি সেনাবাহিনীর সহ কি বলে ডেপুটি চিফ অফ আর্মি হয়েছিলেন। আর্মি চিফ উনি ছিলেন না এবং আর্মি চিফ ছিলেন অন্য একজন ব্যক্তি ছিলেন। সুতরাং এই ওনার সেখানে কোনো ভূমিকা ছিল না। এই পদ পরিবর্তনের পরে যে আরেকটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে কমপ্লিট ক্যাওসের মাধ্যমে দেশের সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা, দেশের সার্বিকভাবে আইন শৃঙ্খলার বিশৃঙ্খলা এবং এর মধ্যে যে জনতা, সিপাহী জনতার সহযোগিতায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, ওনাকে ক্ষমতায় আসতে হয়েছিল। সুতরাং এই জিনিসটা পরিষ্কার করা দরকার, উনি কোনো ক্ষমতা দখল করেন না। উনি যেভাবে মুক্তিযুদ্ধের সময় যে একটা সংকট সৃষ্টি হয়েছিল, সেই সংকট মুক্ত করার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এবারও এই সংকট থেকে মুক্ত করার জন্য সিপাহী জনতা ওনাকে সেই পদে নিয়ে আসছে এবং সেই পদে আসার পরে উনি যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হয়েছিল, গণতন্ত্রের ভ্যাকুয়াম, রাজনৈতিক ভ্যাকুয়াম, সমাজের ভ্যাকুয়াম, অর্থনৈতিক ভ্যাকুয়াম, উনি যে মুক্তির পথের জন্য একটা মুক্তির পথ সৃষ্টি করার জন্য যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটা প্রতিষ্ঠা করে এবং এই দল প্রতিষ্ঠার মাধ্যমে উনি যেটা প্রথমে যে কাজটি করেছেন, একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উনি পুনঃপ্রবর্তন করেছেন। অর্থাৎ আওয়ামী লীগ সহ আজকে যে তখন যে বাকশালী আওয়ামী লীগ ছিল একদলীয়, তখন কিন্তু আওয়ামী লীগ বলে কোনো দল ছিল না, এটা বাকশালে পরিণত হয়েছিল। অর্থাৎ উনি বহুদলীয় গণতন্ত্র আনার পরে কিন্তু সবাই উন্মুক্ত পরিবেশে
রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। তারপরে উনি যে কমান্ড রাষ্ট্র পরিচালিত অথবা দল পরিচালিত যে অর্থনীতি ছিল, যে লুটপাটের অর্থনীতি ছিল, যার মাধ্যমে সমস্ত বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সেটাকে উনি মুক্ত অর্থনীতিতে পরিণত করলেন। অর্থাৎ ব্যক্তি খাত চালিত বাংলাদেশের জনগণের ব্যক্তির যে সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য উনি মুক্ত অর্থনীতি শুরু করেন এবং ব্যক্তিখাত চালিত অর্থনীতি শুরু করেন, যাতে বাংলাদেশের সাধারণ মানুষের যে সৃজনশীলতা আছে তার বিকাশ করতে পারে এবং তার মাধ্যমে সেই ব্যক্তিখাত চালিত অর্থনীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক বিকাশ ঘটে। এবং সেটা করতে গিয়ে উনি কতগুলো জায়গায় বড় বড় সংস্কার করেছেন। কিন্তু অর্থাৎ গার্মেন্ট শিল্পের কথা আমরা যে আজকে যে গার্মেন্ট শিল্প বাংলাদেশের যে অর্থনীতির দুইটা পিলার, একটা হচ্ছে গার্মেন্ট শিল্প, একটা হচ্ছে রেমিটেন্স। এই দুটার পিলার ফাউন্ডেশন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব দিয়েছেন এবং উনি বন্ডেড ওয়্যার হাউস, ব্যাক টু ব্যাক এলসি, যে মেজর যে সংস্কারগুলো করেছে এবং তার মাধ্যমে কিন্তু গার্মেন্ট শিল্প তার স্থান করে নিয়েছে। এবং যে আমাদের কর্মসংস্থান করতে গিয়ে উনি জানেন তৎকালীন বাংলাদেশে কর্মসংস্থান অর্থনীতির যে অবস্থা ছিল, সেই অর্থনীতিতে কিন্তু কর্মসংস্থান করা, কোটি কোটি মানুষের কর্মসংস্থান করার সুযোগ ছিল না। তাই উনি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে ওনার যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, তার মাধ্যমে উনি যে রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে জনসংখ্যা রপ্তানি শুরু করে বিশাল সংখ্যার লোকজন তখন মধ্যপ্রাচ্যে গেল, এই যে রেমিটেন্স তখন শুরু হলো। এই যে সার্বিকভাবে ওনার এই বিএনপি গঠনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে, সমাজনীতিতে এবং পররাষ্ট্র নীতিতে উনি যে বিরাট ট্রান্সফরমেশন করেছেন, বাংলাদেশকে অন্য লেভেলে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। হাফিজ ভাই যেটা বলেছে, একটি মাথা উঁচু করে দাঁড়ানোর পর্যায়ে উনি নিয়ে গেছেন। এবং সবচেয়ে যেটা উনি বড় কাজ করেছেন সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস ছিল, কারণ বাঙালি জাতীয়তাবাদ তো বাংলাদেশের আইডেন্টিটি হতে পারে না। আমাদের ওপারে, বর্ডারের উপরে যারা আছে তারাও তো বাঙালি, তারাও তো বাংলা কথা বলে, তাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে কিছুটা ব্যবধান থাকলেও প্রায় কাছাকাছি। কিন্তু আমাদের যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল সেটা শহীদ প্রেসিডেন্ট দুইটা কারণে, যে একটা হচ্ছে ওরাও বাঙালি, আমরাও বাঙালি, একটা হচ্ছে বাঙালির বাইরে বাংলাদেশে যে জাতিগোষ্ঠী ছিল পাহাড়ে, সমতলে, তারা কিন্তু বঞ্চিত হয়ে গেছিল। সেই বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে তারা কিন্তু বঞ্চিত ছিল। তারা বাংলাদেশের যে কনস্টিটিউশনের মাধ্যমে তারা কিন্তু সত্যিকার অর্থে বঞ্চিত হয়ে গেছিল। এবং জিয়া রহমান সাহেব সেটা একেবারে আইডেন্টিফাই করেছেন যে আমাদের একটা নতুন জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে, যেখানে সবাই থাকবে, ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, ইনক্লুসিভ জাতি হতে হবে, যার মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে উনি একটা ইনক্লুসিভ জাতি সৃষ্টি করলেন, জাতীয় ঐক্য সৃষ্টি করলেন। এবং এই জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ করে উনি যে মেজর সংস্কারগুলো করেছেন, রিফর্মগুলো করেছেন, পলিটিক্যাল রিফর্মস, অর্থনৈতিক রিফর্মস, সামাজিক রিফর্মস এবং পররাষ্ট্রনীতির মাধ্যমে উনি যে একটা গর্বিত রাষ্ট্র আমাদেরকে দিয়েছেন, যে কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের মনে যে জায়গাটা করে নিয়েছে, যারা আজকে তাদের বাকশালের কায়দায় আবারও একই জিনিস কিন্তু এখন রিপিট করছে, একই কাজ তারা করছে, একটা ভিন্ন, তখন তারা পার্লামেন্টের আইন করে সে কাজটা করেছিল, আজকে আইন না করে একই কাজ করছে। বাংলাদেশে আজকে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে আইদার গুম হইতে হবে, খুন হইতে হবে, অথবা জেলে যেতে হবে, অথবা মিথ্যা মামলার শিকার হতে হবে। ঠিক একই পরিবেশ তারা ফিরিয়ে এনেছে। এবং অর্থনীতিতে, মুক্ত অর্থনীতিতে তারা তো তখন ওই সোশ্যালিস্ট ইকোনমিতে ছিল, সোশ্যালিস্ট ইকোনমি থেকে তারা মুক্ত বাজার অর্থনীতিতে আসতে পারে না।
তারা সেটাকে স্কিপ করে এখন একটা অলিগার্কিক রাজনীতি অর্থাৎ দলীয় রাজনীতিতে দলীয় অর্থনীতিতে চলে আসছে। তারা কিন্তু মুক্ত বাজার অর্থনীতির মুখে কথা বললেও সে আসলে সৃষ্টি করেছে কিন্তু একটা দলীয় অর্থনীতি, এবং একটি গোষ্ঠী বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশের প্রত্যেকটি স্তরে স্তরে তারা আজকে বাংলাদেশ পরিচালিত করছে। আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ পরিচালনা করছে না, এটা আমাদের বুঝতে হবে। অনেকে মনে করবেন এখানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই, আওয়ামী লীগ বাংলাদেশ পরিচালনা করছে না। আওয়ামী লীগ রাজনীতিতে নাই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টোটালি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। এই দেশটি পরিচালনা করছে একটি গোষ্ঠী। এই গোষ্ঠীতে রাজনীতিবিদ আছে, এই গোষ্ঠীতে ব্যবসায়ী আছে, এই গোষ্ঠীতে রাষ্ট্রের কর্মকর্তারা আছে, এবং এটা একটা অলিগার্কিক সোসাইটি, এবং এরা রাষ্ট্রের সম্পদ লুটপাট করছে, এরা বিদেশের সম্পদ প্রচার করছে, এরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র কেড়ে নিচ্ছে, ভোটাধিকার কেড়ে নিচ্ছে, মানবাধিকার কেড়ে নিচ্ছে, আইনের শাসন কেড়ে নিচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। এই গোষ্ঠীটা কিন্তু সব কাজগুলো করছে। এরাই কিন্তু বাংলাদেশের মালিক। তারা জনগণের মালিকানা কেড়ে নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশের মালিক হয়ে বসেছে। আওয়ামী লীগ কিন্তু দেশ পরিচালনা করছে না, আওয়ামী লীগেরা রাজনীতি করছে না, এরা রাজনীতিতে নাই কেউ। যে কারণে তারা আজকে বিএনপিকে ভয় পাচ্ছে, তারা নির্বাচনকে ভয় পাচ্ছে, তারা নির্বাচনে যেতে পারছে না, নির্বাচনী পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারবে না, তারা পরিষ্কার ভাবে এটা জানে। আর বাংলাদেশের মানুষের যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখনই তারা বিএনপিকে নির্বাচিত করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যে বীজ বুনে দিয়েছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা সেটাকে আরো বেশি উন্নত করেছে, সেটাকে আরো পরিশোধিত করেছে, সেটাকে আরো উন্নত জায়গায় নিয়ে গেছে, এবং উনি বিএনপির সংগঠনকে আরো শক্তিশালী করেছে। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে আওয়ামী লীগের ভয়, আওয়ামী লীগ সেই জন্য তারেক রহমান সাহেবকে ভয় পায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ইতিহাসকে ভয় পায়। উনি বেঁচে নাই, কিন্তু তারা সার্বক্ষণিক ভাবে সেই ইতিহাসকে ভয় পায়, এবং সেই ইতিহাসকে ভয় পায় বলে একটা নতুন ইতিহাস রচনা করা সবসময় করতে চাচ্ছে। শুনেন, একটা কথা আমাদের বোঝা দরকার, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়, এটা মনে রাখতে হবে, সেটার ইতিহাস হয় না, সেটা হচ্ছে প্রপাগান্ডা। আমি কি একটু যুক্ত করব, বিনয় সাহেব একটু যুক্ত করি। নতুন করে 15 আগস্টের ঘটনার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়ানো হচ্ছে, এই বিষয়টাকেও যদি আপনি একটু ইয়ে করেন, কারণ আমি বেশি প্রশ্ন করলে আপনার ইন্টারফেয়ার হবে, ওই জন্য আমি বেশি প্রশ্ন ঠিক আছে, না আমি ওদিকেই যাচ্ছি। আপনি রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হয়ে যায়, শুনেন, এই অথরিটেরিয়ান কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকাররা তারা তো রাজনীতিতে নাই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা গোষ্ঠী দেশ পরিচালনা করছে। তারা এই গোষ্ঠী যখন দেশ পরিচালনা করতে যায়, তাদের অন্যতম উদ্দেশ্য হয় একটা নতুন ইতিহাস তাদেরকে সৃষ্টি করতে হয়, এবং নতুন ইতিহাস সৃষ্টি করতে গিয়ে তারা যেটা করে প্রপাগান্ডায় নেমে যায়। কারণ তারা তো ইতিহাসবিদরা ইতিহাস রচনা করবে, রাজনীতিবিদরা ইতিহাস রচনা করতে পারে না। তারা যখন করতে যায়, এটা হয়ে যায় একটা প্রপাগান্ডা, এবং এই প্রপাগান্ডার কিন্তু একটা শেলফ লাইফ আছে, এই প্রপাগান্ডার একটা এক্সপায়ারি ডেট আছে। বাংলাদেশের সব আওয়ামী লীগের যত প্রপাগান্ডা আছে, এদের 90% শেলফ লাইফ শেষ হয়ে গেছে, এদের এক্সপায়ারি ডেটও শেষ হয়ে গেছে। এই সমস্ত প্রপাগান্ডা কাজ করছে না। তো সুতরাং তাদের তো নতুন নতুন প্রপাগান্ডা করতে হবে। এই যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, তারা এখন এই প্রপাগান্ডায় নামছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ছোট করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছোট করতে হবে, তারেক রহমান সাহেবকে ছোট করতে হবে। এই কাজটায় তারা এখন মনোযোগী হয়েছে, কারণ এগুলো হচ্ছে তাদের মূলধন। রাজনীতিবিদদের মূলধন হওয়ার কথা জনগণের সাথে সম্পৃক্ততা, জনগণের হৃদয়ে স্থান করে নেওয়া, জনগণের কাছে জনপ্রিয়তা হওয়া উচিত রাজনীতির মূলধন, কিন্তু তাদের সেই মূলধন তারা হারিয়ে ফেলেছে।
তারা এখন মূলধন করছে এইগুলোকে দিয়ে, একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছে মিথ্যাচারের মাধ্যমে, এগুলো তারা করার চেষ্টা করছে। এবং যেহেতু তারা ব্যাংক্রাফট হয়ে গেছে, এইগুলোর উপর তারা ফল ব্যাক করছে, এই নতুন মূলধনের মাধ্যমে তারা বেঁচে থাকতে চাচ্ছে। আর বিএনপির মূলধন হচ্ছে বাংলাদেশের জনগণ, বিএনপির মূলধন হচ্ছে বাংলাদেশের মানুষের যে হৃদয়ে স্থান পেয়েছে, এটা হচ্ছে বিএনপির মূলধন। বিএনপির মূলধন হচ্ছে এই নিপীড়ন, নির্যাতন, জেল, জুলুম, মিথ্যাচার সবকিছু অতিক্রম করে বিএনপি খাঁটি সোনায় পরিণত হয়েছে। এটা হচ্ছে বিএনপির মূলধন। এই জন্য তাদের সমস্যা, এই সমস্যা থেকে তারা উত্তরণ করার কোনো সুযোগ নাই। সুতরাং তারা আজকে জিয়াউর রহমান সাহেবের চরিত্র হনন করতে হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করতে হবে, তারেক রহমান সাহেবের চরিত্র হনন করতে হবে। এর মাধ্যমে তারা টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু আমি তো আগে বলছি, রাজনীতিবিদরা যখন ইতিহাসবিদ হতে চায় নতুন নতুন মিথ্যাচারের মাধ্যমে, এগুলোর এক্সপায়ারি লাইফ আছে, এগুলোর শেলফ লাইফ আছে, এগুলো শেষ হওয়ার পরে যখন সত্যিকার ইতিহাস রচিত হবে ইতিহাসবিদদের মাধ্যমে, তখন বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা দিয়েছিল, তখন রণাঙ্গনের সৈনিক কারা ছিল, যেগুলো হাফিজ ভাই বলল, তাদের নামগুলো উঠে আসবে। রণাঙ্গনে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো উঠে আসবে। এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একদলীয় বাকশাল কারা করেছিল, কারা সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কারা স্বাধীন জুডিশিয়ারির ক্ষমতা কেড়ে নিয়েছিল, এগুলো ইতিহাসে আসবে। কে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিল, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল, বাংলাদেশে রাষ্ট্রচালিত অর্থনীতির থেকে, দলীয় অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে ব্যক্তি খাতের যে আপনার সৃজনশীলতার যে বিকাশের সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, এগুলো ইতিহাসে আসবে। কে বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পের উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করেছে, আমাদের শ্রমিকদের বাইরে রপ্তানির মাধ্যমে কে শক্তিশালী করেছে, এবং একটি বিশ্বের সামনে এমন একটি পররাষ্ট্রনীতি করেছে যার মাধ্যমে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এগুলোই হবে ইতিহাস আগামী দিনে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে শুরু থেকে শেষ পর্যন্ত একক আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন ঘটিয়েছিল। অন্য নেতারা, নেত্রীরা এরশাদের সাথে অংশগ্রহণ করেছিল। তারা নিশ্চিতভাবে এই পুরোটা সময় আন্দোলন অংশগ্রহণ করতে পারে নাই। তারা মাঝে মাঝে এরশাদের সাথে যোগ দিয়েছে। তারা নিশ্চিত ছিল না আন্দোলন কিভাবে করবে। একজন ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আন্দোলন করেছেন এরশাদের বিরুদ্ধে, এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। এটাই হবে ইতিহাস বাংলাদেশের আগামী দিনে। এবং বাংলাদেশের আজকে মহিলাদের যে ক্ষমতায়ন, যে শ্রমিকদের ক্ষমতায়ন, কৃষকের ক্ষমতায়ন, ব্যবসায়ীদের ক্ষমতায়ন, পেশাজীবীদের ক্ষমতায়ন, বাংলাদেশকে যারা কারা করেছে, এটাই হবে ইতিহাস আগামী দিনে। সুতরাং ওরা যে ইতিহাস রচনা করতে চাচ্ছে এই রাজনীতিবিদদের বক্তব্যের মাধ্যমে, এই যে মিথ্যাচার মাধ্যমে নতুন নতুন প্রসঙ্গ তৈরি করার চেষ্টা করছে, এটা কোনোদিনও ইতিহাস হবে না। আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট আপনার কাছে আরেকবার আসবো। আমি এর মধ্যে একটু বলে রাখতে চাচ্ছি, জনাব মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমাদের কয়েকজন দর্শক আপনাকে অনুরোধ করেছেন, যেহেতু মুক্তিযুদ্ধ বললে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বলার জন্য আসলে লোক খুব কম, যারা রণাঙ্গনে ছিলেন, যারা সরাসরি যুদ্ধ করেছেন তাদের মধ্যে। তো আমাদের দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি যদি এই ইতিহাসগুলো বই আকারে রেখে যান, নতুন প্রজন্ম এই বিষয়গুলো জানতে পারবে। এটা আপনার কাছে তাদের অনুরোধ ছিল। আমি জাস্ট 1 মিনিটের জন্য জনাব সমবায় আপনার কাছে আসছি। আপনি যদি সর্বশেষ আমাদেরকে বলেন যে পরবর্তী প্রজন্মের জন্য এবং বিএনপির ভবিষ্যতের জন্য আপনি একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে
আপনার পরামর্শ কি, কিভাবে দলটাকে আরো স্ট্রং করা যায়, যদি 1 মিনিট একটু বলেন, আমরা শেষ পর্যায়ে। আমি প্রথমেই আমি 1 মিনিটও আমার বেশি কথা বলারও নাই। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক অনেক মূল্যবান কথা বলেছেন। আপনি যে কথাটা মেজর হাফিজ সাহেবের উদ্দেশ্যে বললেন, আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম প্রথমে, যে বেসিক্যালি উনি মেজর হাফিজ সাহেব ওনার বক্তব্যে বললেন যে যখন একজন মেজর জিয়া যুদ্ধ করেছিলেন, যখন উনি রণক্ষেত্রে ছিলেন, বা যখন উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই যে যুদ্ধের ঘটনাগুলো অনেকেই জানে না, বা অনেকেই হয়তো, উনি যেহেতু প্রচার বিমুখ ছিলেন, উনি নিজেও ওনার মুখ দিয়ে কখনো সেগুলো প্রকাশ করেননি। উনি নীরবে নিভৃতে দেশ পরিচালনা বা দেশ সেবার কাজে ফিরে গেছেন। কিন্তু এখন আমি মনে করি এই প্রজন্মের একজন কর্মী হিসেবে, যে এখন এই ইতিহাসগুলো আমাদের বিএনপির জন্য এবং বাংলাদেশের মানুষের জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বই আকারে তো ডেফিনেটলি হলে খুব ভালো হয়, কিন্তু যেহেতু আপনারা এখনো আছেন আমাদের মাঝে, আল্লাহর রহমতে আমরা দোয়া করি আপনারা আরো বহু বছর বেঁচে থাকেন আমাদের মাঝে। আপনারা যতদিন আছেন, আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদেরও জানার দরকার, আমাদের ছেলে মেয়েদেরও জানার দরকার, ভবিষ্যৎ প্রজন্মদের জানা দরকার। সুতরাং এগুলো লিপিবদ্ধ হওয়া খুব প্রয়োজন। আরেকটি কথা আমি বলতে চাই, যে তরুণ প্রজন্ম কি চায়। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেটা বিএনপিকে ওন করতে হবে। বিএনপির নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের পথে হাঁটতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের একার জিনিস না। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার চেষ্টা করছে, সেই জিনিসটা যাতে না হয়। বাংলাদেশের আপামর জনতা মুক্তিযুদ্ধ করেছিল, গুটি কয়েক রাজাকার ছাড়া আপামর জনতা, শ্রমিক জনতা সকলে, নারী পুরুষ নির্বিশেষে মুক্তিযুদ্ধ করেছিল। আজকে মুক্তিযুদ্ধকে যে কুক্ষিগত করা হচ্ছে, সেখান থেকে বিএনপির একটি নৈতিক দায়িত্ব হচ্ছে যে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, এবং বিএনপি সেটা করতে পারে। মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে। দ্বিতীয় কথা হচ্ছে তরুণ প্রজন্ম কি চায়। তরুণ প্রজন্ম ফার্স্ট অফ অল চায় একটি নিরাপদ রাষ্ট্র, নিরাপত্তা চায়। আজকে ৭২-এর যেই আমাদের গণহত্যা হয়েছিল, যে বিচার বহির্ভূত হত্যা হয়েছিল সিরাজ শিকদারকে দিয়ে, এটা এখনো চলমান। আপনি কি কখনো বাংলাদেশের এই ইতিহাসে দেখেছেন যে একজন নারী ইএনওকে বাসায় ঢুকে হাতুড়ি দিয়ে মেরে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়? আজকে নারীদের কোনো নিরাপত্তা নাই। বেগম খালেদা জিয়া প্রথম নারী ও শিশু মন্ত্রণালয় তৈরি করেছিলেন, কারণ উনি বিএনপি নারী ও শিশুদের নিরাপত্তা, তাদের ক্ষমতায়নের প্রতি 100% তারা মনোযোগী ছিল, এবং বিএনপি সেই লক্ষ্যে কাজ করেছে। নারীদের, আমাদের মেয়েদের শিক্ষা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ফ্রি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেন? নারীদের ক্ষমতায়নের জন্য। আজকে এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা আমির খসরু সাহেব এখনই বললেন, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে নারীদের ক্ষমতায়নের যে বিশাল একটি সূচনা তৈরি হয়েছে, সেটা কিন্তু শহীদ জিয়ার হাত ধরে, বিএনপির হাত ধরে হয়েছে। সুতরাং এই তরুণ সমাজ, নারী সমাজ সবাই কিন্তু সবচেয়ে প্রথমে একটি নিরাপদ রাষ্ট্র চায়, যে রাষ্ট্রে সে সকালে বের হবে বাইরে এবং সন্ধ্যার সময় নিরাপদে বাড়িতে ফেরত আসবে। সেই নিরাপত্তা চায়। সেই নিরাপত্তা আওয়ামী লীগ সরকার দিতে ব্যর্থ হয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবারই রাষ্ট্রের দায়িত্বে এসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু মানুষের নিরাপত্তা দিতে সফল হয়েছে। আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। ইট ইজ অ্যান আইরনি। এটা আইরনি, যখন ৭১ সালে কিন্তু বিএনপি তখনও জন্ম হয় নাই, তখন আওয়ামী লীগই ছিল, এবং মুক্তিযুদ্ধকালীন সময় আওয়ামী লীগই ক্ষমতায় ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে, এই দলটি গণতন্ত্র হত্যা করার জন্য একটি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, এবং যেই দলটি একটি ক্ষণজন্মা পুরুষের মাধ্যমে দল সৃষ্টি হয়েছিল, এবং শহীদ রাষ্ট্রপতি দলটি তৈরি করেছিলেন, সেই দলটি কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সব রকম ভাবে, সব সময় যখনই গণতন্ত্র ব্যাহত হওয়ার একটি উপায় তৈরি হয়েছে বাংলাদেশের মাটিতে, তখনই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে এসে গণতন্ত্রটাকে রক্ষা করেছে। এবং লাস্ট যেটা আমি বলতে চাই, যে আমাদের তরুণ প্রজন্ম কিন্তু অনেক বেশি অনেক বেশি দেশপ্রেমিক।
প্যাট্রিয়টিক। আমি আমার ছেলে মেয়েকে দিয়ে বুঝি যে আমরা আমাদের প্রজন্ম অনেক বেশি দেশপ্রেমিক। তারা এমন একটি দলকে সাপোর্ট করতে চায় বা এমন একটি দল করতে চায় যে নিজের ক্ষমতায়নে তারা বলিয়ান থাকবে, জনগণের ভোটে নির্বাচিত হবে এবং তারা নিজের সম্মান বজায় রেখে, যেমন শহীদ জিয়ার বিদেশ নীতি ছিল নিজেদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সম্মান রক্ষা করে সকল দেশের সাথে ভালো সম্পর্ক, সেই জিনিসটা এই আজকের প্রজন্ম চায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলই কিন্তু সেটা একমাত্র দিতে পারে। তো সুতরাং এই তরুণ প্রজন্ম রাজনীতিতে উৎসাহিত হবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে আসে, এবং আমাদের কর্তব্য এবং দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনায় হাঁটা, মুক্তিযুদ্ধকে ধারণ করা, বাহন করা এবং তরুণ প্রজন্মকে এই দলের প্রতি আকৃষ্ট করা। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মেজর হাফিজউদ্দিন, আমি জানি আপনি অসুস্থ, তার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আশা করব ভবিষ্যতে যদি আপনাকে কখনো পাই, আপনার কথাগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো। আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন অথবা পরে দেখতেছেন, তারা ফেসবুক প্রোফাইল কবির আহমেদ বাহার, ফেসবুক পেজ KABTV লন্ডন, ইউটিউব চ্যানেল KABTV লন্ডন এবং টুইটার প্রোফাইল কবির আহমেদ বাহার আপনারা দেখতে পাবেন। জনাব মেজর হাফিজ, আমরা একদম শেষ পর্যায়ে, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে আছেন। মুক্তিযুদ্ধের প্রায় বেশিরভাগ সেক্টর কমান্ডারই বিএনপিতে, এবং আস্তে আস্তে যত দিন যাচ্ছে একটা চক্র, একটা শ্রেণী কেন যেন আমাদের স্বাধীনতার ইতিহাস গুলোকে বিকৃত করে যাচ্ছে। সেজন্য আমাদের দর্শক মন্ডলীও আপনার কাছে অনুরোধ জানিয়েছে, যদি একটা বইয়ের মাধ্যমে ইতিহাসগুলো রেখে যান, পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। কিন্তু এই যে ইতিহাসকে পরিবর্তনের জন্য একটা চক্র উঠে পড়ে নেমেছে, যে যেন মনে হচ্ছে যে শহীদ জিয়াকে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বাদ দিতে পারলেই যেন কেন একটা চক্র খুব খুশি হয়। বিষয়টাকে আপনি যদি একদম সংক্ষেপে বলেন, আমরা মনে করি আমাদের মাধ্যমে এখনো অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত, তারা জেনে উপকৃত হবে। আমরা মনে করতেছি যে আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা শোনার জন্যই আমাদের দর্শকরা আমাদের সাথে সংযুক্ত আছেন। জি, জনাব মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম। জি, ধন্যবাদ। মুক্তিযুদ্ধ বাঙালির গৌরবের ইতিহাস, এবং বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের অনেক কিছুই জানে না। তার কারণ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ 1972 সাল থেকেই ইতিহাস বিকৃতির কাজে লিপ্ত হয়েছে। যুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000, এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 2.5 লক্ষ। প্রতিদিন মুক্তিযোদ্ধার জন্ম হচ্ছে। এই যে সংখ্যা বৃদ্ধি, এটি তাদের সমর্থক বাড়াবার জন্যে বা প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছ থেকে কৃতিত্ব ছিনিয়ে নেবার জন্য এভাবেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা তারা বৃদ্ধি করেছে অনৈতিকভাবে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। বাংলাদেশের কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ সবাই যে পেশায় ছিল চেষ্টা করেছে স্বাধীনতার জন্য তাদের কন্ট্রিবিউশন রাখার জন্য। যে নৌকার মাঝেই নৌকা বেয়ে আমাদেরকে এপার থেকে ওপারে পার করে দিয়েছে গেরিলাদেরকে, সেও একজন মুক্তিযোদ্ধা। যারা যে গৃহকন্যা, যে গৃহবধূ একবেলা ভাত খাইয়েছে মুক্তিযোদ্ধাদেরকে, সেও তার কন্ট্রিবিউশন যথেষ্টভাবে করেছে। কিন্তু ইতিহাসটি এমনভাবে লেখা হয়েছে যেন এক বক্তৃতায় দেশ স্বাধীন হয়ে গেছে। এই যে লক্ষ লক্ষ লোক জীবন দিল রণাঙ্গনে, মেশিন গান, কামাল, মর্টারের গোলা উপেক্ষা করে বুকে রক্ত ঢেলে যারা একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেল, তাদের কথা ইতিহাসে উল্লেখিত নাই। যে কারণে যেহেতু যারা যুদ্ধ করেছে তাদের লেখার অভ্যাস কম, আমিও লেখক নই, তবু আমি 4টি বই লিখেছি, যার মধ্যে 2টি মুক্তিযুদ্ধের উপরে। আমি বই 2টির ছবি হাতের কাছে আছে, দেখাচ্ছি। এই বইটি হলো গৌরবের সৈনিক জীবন, গৌরবের 71, রক্তাক্ত 75। এই বইতে 15ই আগস্ট, যদি একটু উঠাই ধরেন তাহলে দর্শকরা দেখতে পারবে। জি, এটি আমার সর্বশেষ বই, গত বইমেলার সময় প্রকাশিত হয়েছে। এতে মুক্তিযুদ্ধের ঘটনা এবং সাথে সাথে 15ই আগস্ট, 3রা নভেম্বর, 7ই নভেম্বর প্রত্যেকটি ঘটনা যা আমি চোখে দেখেছি সেগুলো এখানে বর্ণনা করেছি। জিয়াউর রহমানের অনেক অকথিত কথা এর মধ্যে রয়েছে। অপর একটি বই
আমি প্রায় 20 বছর আগে লিখেছিলাম মুক্তিযুদ্ধে আমার অভিজ্ঞতা। এটির নাম রক্তে ভেজা 71। এই বইটিও সাহিত্য প্রকাশ থেকে প্রচার করা হয়েছে, আর আমার এর আগের বইটি প্রথমা প্রকাশনী থেকে। দুটি বই মোটামুটি বেশ ভালোই কাটতি আছে। আমি আশা করি নাই যে পাঠক এত আগ্রহ দেখাবে। তো যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান, সাধারণ মানুষের অবদান, জিয়াউর রহমানের অবদান, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান এবং ছাত্র যুবকের অসম সাহসী হয়ে গড়ে ওঠা মুক্তিযোদ্ধা হওয়ার একজন যুবক যে কখনো রাইফেল স্পর্শ করে দেখেনি, 1 মাসের ট্রেনিং এ সে কি করে মাইনফিল্ড পেরিয়ে কামানের গোলাকে উপেক্ষা করে শত্রুর সাথে হাতাহাতি লড়াইয়ে লিপ্ত হয়েছে, এইসব কাহিনী এই দুটি বইয়ের মধ্যে লিখেছি। আর একটি একমাত্র বই রাজনীতি। আমি জেলে গিয়েছি আওয়ামী লীগ সরকারের কৃপায়। গত কয়েক বছরে 4 বার জেলে গিয়েছি, রাজপথ থেকে গিয়েছি, আমাকে বাসার থেকে ধরে নেই, রাজপথেই ধরেছে। তো জেল জীবনের অভিজ্ঞতা সম্পর্কে এই গণতন্ত্র রিমান্ডে এই নামেও একটি বই লিখেছি। শ্রোতাদের যদি আগ্রহ থাকে এই বইগুলো সহজেই পাওয়া যায়, লাইব্রেরিতে গেলেই খুঁজে পাওয়া যায়। তো আমি যে কথাটি বলতে চাই, মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ। এই দেশের তরুণ, আমি মুক্তিযুদ্ধের জন্য তৎকালীন ছাত্রদেরকে খুব কৃতিত্ব দেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 3রা মার্চ তারিখেই বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। রাজনৈতিক দল তাকে তখন স্বীকৃতি দেয় নাই। এটা ছাত্রদের পতাকা, ছাত্ররাই স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছিল। এতে তৎকালীন রাজনৈতিক দল বিব্রত হয়েছে, তারা এটিকে সত্যায়ন করেনি। তারপরেও কিন্তু এই পতাকা বাংলাদেশের সাধারণ মানুষের মনে স্থান নিয়েছে। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সাধারণ মানুষ স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়েছে এবং এরই চূড়ান্ত রূপদান করেছেন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তার ভাষণের মাধ্যমে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের আমরা যে স্বপ্নটি দেখেছি, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ স্থাপনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম। আমি নিজেও যুদ্ধে আহত হয়েছি, অনেক স্বপ্ন ছিল তখন। এই এত বছর পর বলতে দ্বিধা নেই, সেই স্বপ্ন ফিকে হয়ে গিয়েছে। যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি সেই গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছে। আজকের বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্র। এখানে পুলিশের ওসি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজরকে হেসে খেলে গুলি করে মারতে পারে এবং মারার পর তার বুকে লাথি মারতে পারে, কারণ দেশে মানুষের কারো আজকে সম্মান বলতে কিছু নেই। একজন সৈনিকের যে সম্মান, ঘুষখোরদের সম্মান তার চাইতে অনেক বড় বেশি। যেহেতু এটি পুলিশি রাষ্ট্র, যেহেতু এই দেশে ভোট নাই, গণতন্ত্র নাই, নির্বাচিত সরকার নাই, এই কারণে এটি পুলিশি রাষ্ট্র হয়ে গিয়েছে। আমলারা, একটি উপজেলায় প্রধান সরকারি কর্মকর্তা ইউনো, একজন মহিলা ইউনোর উপরে ঘোড়াঘাটে কি ধরনের অত্যাচার চালিয়েছে। এই দেশে যত ক্রাইম হয়, প্রত্যেকটা ক্রাইমের পিছনে আপনি একজন আওয়ামী লীগের পাবেন, হয় ছাত্রলীগ নয় আওয়ামী লীগ, এবং চাঁদাবাজির কারণে সীমাহীন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছাত্রলীগের নেতার সাথে দর কষাকষি করে, 86 কোটি টাকা নেবা না 50 কোটি টাকা নেবা, আপাতত এই টাকা নিয়ে সন্তুষ্ট। এই হলো বাংলাদেশ, এই হলো সর্বোচ্চ বিদ্যাপীঠের অবস্থা। যে দেশে ভোটাধিকার নাই মানুষের, যে দেশে মানবাধিকার নাই, কথা বলার স্বাধীনতা নাই, সমাবেশের স্বাধীনতা নাই, এই বাংলাদেশের জন্য তো আমরা যুদ্ধ করি নাই। এবং এখন জিয়াউর রহমানের উপরে খাপ্পা কেন বর্তমান সরকার? কারণ তাদের কোনো কৃতিত্ব নাই, জনগণকে কাছে বলার মতো কোনো অ্যাচিভমেন্ট নাই। তখনই এই দেশের সেই বস্তা পচার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি তারা করে। বলা হচ্ছে 15ই আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর উপপ্রধান, তার অধীনে 4 জন লোক ছিল, 2 জন কেরানি, একজন এডিসি এবং একজন পিএস। এই 4 জনের তিনি কমান্ডার ছিলেন এবং তার কাছে কোনো সৈনিকই তার কাছে ছিল না। তারপরেও 15ই আগস্ট সকাল 7টার সময় আমি এবং আমার কমান্ডার মেজর কর্নেল সাফাত জামিল তার বাসায় গিয়েছিলাম। আমার বাসার উল্টা দিকে তিনি থাকতেন। এই খবর পেয়ে আমরা যখন যাচ্ছিলাম অফিসের দিকে, ভাবলাম যে জেনারেল জিয়ার বাসায় যাই, তিনি মুক্তিযুদ্ধে আমাদের কমান্ডার ছিলাম। তিনি বেরিয়ে এলেন, মুখে শেভ করছিলেন তখন, কাঁধে তোয়ালে। তো কর্নেল সাফাত বললেন, স্যার প্রেসিডেন্ট ইজ কিল্ড। জিয়াউর রহমান একজন যে সৈনিক ছিলেন,
তার এই রিয়াকশনেই আমরা জানতে পারি। তিনি বললেন, সো হোয়াট, প্রেসিডেন্ট ইজ কিল্ড। প্রেসিডেন্ট না থাকলে ভাইস প্রেসিডেন্ট আছে। সৈনিকের দায়িত্ব সংবিধানকে সমুন্নত থাকা। উই উইল আপহোল্ড দি কনস্টিটিউশন, গো অ্যান্ড গেট ইউর ট্রুপস রেডি। এটা তো আমি নিজে শুনেছি তার মুখে। সাক্ষীও ছিল কর্নেল শাফাত জামিল 2 বছর আগে মারা গিয়েছেন, পত্র পত্রিকায় বইতে এইসব প্রকাশিত হয়েছে। তিনি একেবারেই মানে সৈনিকের যে রিয়াকশন হওয়া উচিত সংবিধানের প্রতি, গণতান্ত্রিক সরকারের প্রতি, সেটাই তিনি দেখিয়েছেন। এই কথা তিনি বলেছেন। এখন কি বলে, কিছুদিন আগে ক্যাপ্টেন মাজেদ তার একটা দেখলাম, বেচারাকে ফাঁসিতে ঝুলাবার আগে কিভাবে যেন কিছু তাকে দিয়ে ওলট পালট কথা বলিয়ে নিয়েছে, হাস্যকর সব কথা। সে ক্যাপ্টেন মাজেদ বলেছে যে 16ই আগস্ট তারিখে সকাল 10টার সময় ঢাকা সেনানিবাসের কনফারেন্স রুমে সকল সৈনিক অফিসারদের সামনে জেনারেল জিয়াউর রহমান বলেছেন যে গতকাল যা ঘটে গিয়েছে এটি রাষ্ট্রীয় ব্যাপার, এর মধ্যে সেনাবাহিনী জড়িত নয়। পরের দিন তো দূরের কথা, পরে 2 মাসের মধ্যে এই ধরনের কোনো সভাই হয় নাই। আমি ঢাকাতেই কর্মরত ছিলাম, ঢাকা ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলাম, গুরুত্বপূর্ণ পদে ছিলাম, সবকিছুই চোখের সামনে দেখেছি, বইতেও আমার লিখেছি। জিয়াউর রহমান কখনো এই ধরনের সভাই করেন নাই। চিফ ছিলেন জেনারেল শফিউল্লাহ। যদি এ ধরনের মিটিং করতে হয়, জেনারেল শফিউল্লাহ অফিসারদেরকে ডেকে মিটিং করতে পারে। আর সে সময় সবাই সত্য বলতে কি হতভম্ব হয়ে গিয়েছে। শেখ সাহেবের মতো, বঙ্গবন্ধুর মতো এত বড় একজন নেতা যে এইভাবে নিহত হবে কেউ কল্পনাও করে নাই। সেই এভরিওয়ান ওয়াজ ইন এ স্টেট অফ শক। সে সময় এই ধরনের ঘটনা আমি নিজের চোখে যা দেখেছি, আমার বইতেও লিখেছি। সেই 15ই আগস্ট সকালবেলা তো আমি নিজেই দেখেছি আমি কি এই একটু ধরনের। বিনয়ের সাথে একটু যুক্ত করব? আচ্ছা, গিভ মি 1 more minute। এই সময়ের মধ্যে যে তিনি এই যে মিথ্যা কল্প কাহিনী, এগুলো বলার তো কোনো প্রয়োজন নাই। যেখানে তার মতো একজন সৈনিক সুলভ ব্যক্তি কোনো ধরনের ষড়যন্ত্র ইত্যাদি তার নেচারের মধ্যে নেই। আমি তার পিএস ছিলাম 1.5 বছর, অত্যন্ত সহজ সরল ব্যক্তি, সৈনিক সুলভ ব্যক্তি। তিনি এই ধরনের এই যে মিথ্যা কাহিনী, ক্যাপ্টেন মাজেদ 2 দিন পরে যাকে ঝুলানো হলো, এইসব কথাগুলো বলে টলে বেচারাকে তো কোনো পুরস্কারও দেওয়া হয় নাই। কি জন্য যে এইসব কথা বলে গেল, মিথ্যা কথা। ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত অফিসারদের মধ্যে শত শত অফিসার এখনো জীবিত আছে, সৈনিকেরা জীবিত আছে, বেশি দিন আগের ঘটনা তো না। তো আমরা নিজেই দেখেছি, পরদিন কেন পরে মাসের পর মাস এই ধরনের কোনো সভা হয় নাই যেখানে সেনাপ্রধান গিয়ে বক্তব্য দিয়েছেন যে কি ঘটনা ঘটেছে, 15ই আগস্টে ঘটেছে কি না ঘটেছে। তো জিয়াউর রহমানের মতো একজন সৎ, নিরীহ, সৈনিক সুলভ গুণাবলীর অধিকারী ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রচারণা এই সরকারের জনপ্রিয়তা বৃদ্ধি করবে না, এসব কেউ বিশ্বাস করে না। সরকারের কাজ হলো দেশের উন্নয়ন করা, জনগণের দেশকে সমৃদ্ধ করা। এই সমস্ত মিথ্যা রাজনীতি করে, শিক্ষাঙ্গন ধ্বংস করে, গণতন্ত্র ধ্বংস করে এই বাংলাদেশকে অন্ধকার এক যুগের দিকে তারা নিয়ে যাচ্ছে। সরকারের কাজ হলো পারলে মিটিং, প্রত্যেক মাসে সভা করে দেশে কি উন্নয়ন হয়েছে সেসব কথা বলেন। মৃত ব্যক্তি 20, 25, 30, 40 বছর আগে মারা গেছে, এদের বিরুদ্ধে কলঙ্ক লেপন করে কি অ্যাচিভ করতে চাই সরকার, আমি তো আমার মাথায় ধরে না। যাই হোক, হয়তো আমি সময় বেশি নিয়েছি। আমি একটু যুক্ত করি যে কথাটা আপনার থেকে জানা দরকার। সেটা হলো জিয়াউর রহমান তো এই 15ই আগস্টের পরের বেনিফিশিয়ারও ছিলেন না। সরকার প্রধান ছিলেন আওয়ামী লীগের তদানীন্তন মোস্তাক আহমেদ, খন্দকার মোস্তাক, সরি। এবং তারপরেও বন্দী অবস্থায় জিয়াউর রহমান 7ই নভেম্বর মুক্ত হন বন্দী অবস্থা থেকে। তাহলে কিভাবে তারা চাচ্ছে যে জিয়াউর রহমানকে জড়িত করতে? যদি 1 মিনিটে বলেন, আমাদের প্রোগ্রাম শেষ। 15ই আগস্ট ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগেরই মন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ। এই যে বলে যে ইন্ডেমনিটি দিয়েছে বঙ্গবন্ধুর কিলার দেখে, ইন্ডেমনিটি দিয়েছে খন্দকার মোস্তাক আহমদ, নট জিয়াউর রহমান। শুধু তাকে এইভাবে। এবং 15ই আগস্ট পরে ওই দিন বিকালে 4টার সময় শপথ গ্রহণ হয়, আমি বঙ্গভবনে ছিলাম, আমি দেখেছি আওয়ামী লীগের এন্টায়ার ক্যাবিনেট তারা শপথ নিয়েছে। শুধু 4 জন সিনিয়র লিডার ছিলেন না, তারা জেলে ছিলেন হয়তো, আর ডক্টর কামাল বিদেশি ছিলেন, আর আগে সব মন্ত্রিসভা সবাই আছেন। এবং তাদেরকে কেউকে ধরে এনেছে বলে আমার মনে হয় না। প্রত্যেকে দেখলাম হাসি খুশি সুন্দরভাবে তারা শপথ নিয়েছেন। এবং তাদের নেতার লাশ যে 32 নম্বরের সিঁড়ির উপরে পড়ে আছে, এ ব্যাপারেও তারা কেউই কখনো উদ্বিগ্ন ছিলেন না। এটা হলো বাস্তবতা। আর যে জিয়াউর রহমানকে বলে, জিয়াউর রহমানকে বলে সামরিক শাসক, জিয়াউর রহমান তো নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। তার বিরুদ্ধে প্রথম নির্বাচনে দাঁড়িয়েছেন আওয়ামী লীগেরই প্রার্থী জেনারেল এম.এ.জি. ওসমানী। দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচনে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেন।
বিপুল ভোটে এই দুইটি নির্বাচনে জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি বানিয়েছে এই দেশের জনগণ। ওয়ান ম্যান ওয়ান ভোটের বেসিসে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতিকে তারা বলে যায় যে তিনি সামরিক একনায়ক ছিলেন, জোর করে ক্ষমতা দখল করেছেন। তো এই নির্বাচনগুলো তো আপনারা অংশগ্রহণ করেছিলেন, বিপুল ভোটে হেরেছেন। জনগণের রায়কে সম্মান দিতে একটু শিখেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। জাস্ট এক এক কথা যদি আমি আপনার থেকে জবাবটা নিতে চাইতেছি যে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে জিয়াউর রহমান বিরোধিতা করে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই, এই ঘটনাটা কি সত্যি? ইট ইজ নট কারেক্ট। আমিও ছিলাম ওখানে, জিয়াউর রহমান ছিলেন, শফিউল্লাহ ছিলেন, খালেদ মোশাররফ ছিলেন, বিডিআরএ চিফ জেনারেল খলিলুর রহমান ছিলেন, পুলিশের আইজি, সবাই, মন্ত্রী যা কিছু ছিল। এবং আওয়ামী লীগের সরকার 83 জন বহান ছিল। বহুবার তারা মিটিং করেছে বনভবনে, পার্লামেন্টের অধিবেশনও কিছুদিন পরে হতো। কিন্তু এখন এই দোষ জিয়াউর রহমানের, যিনি একান্তই একজন সৈনিক ছিলেন এবং যার এই ষড়যন্ত্র কখনো তার স্বভাবই নেই এরকম। ঘটনার সাথে জড়িত নয়। এটা তো আওয়ামী লীগ করেছে, খন্দকার মোস্তাক করেছে, তারা সবাই জানে। ইন্ডেমনিটিও তারা দিয়েছে, তাদেরই মন্ত্রিসভা ছিল। গুরুত্বপূর্ণ আপনার সময় থেকে কিছু সময় দেওয়ার জন্য আমরা আপনার মাধ্যমে কিছু ঘটনা মানুষকে জানিয়েছি, আমাদের দর্শক শ্রোতাদেরকে জানিয়েছি। আমি আশা করি যদি আপনাকে কখনো পাই আমরা আরেকটা অনুষ্ঠান করব ইনশাল্লাহ, আমরা যদি বেঁচে থাকি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, বিএনপিকে ভবিষ্যতের জন্য এগিয়ে নিতে হলে এবং এই সরকারের দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে হলে আমাদের কি করা উচিত, যদি একদম সংক্ষেপে আপনি বলেন প্লিজ। দেখুন, বাংলাদেশের আমি একটু আগে যে কথাটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট, আপনার রাজনীতিক, আপনার প্রতিপক্ষ যদি রাজনৈতিক দল হয়, রাজনীতিক হয়, আপনি তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন। কিন্তু আপনার প্রতিপক্ষ যখন রাষ্ট্রীয় সন্ত্রাস হয়, আপনার প্রতিপক্ষ যখন দলীয় সন্ত্রাস হয়, এবং আপনার প্রতিপক্ষ যদি কোনো রাজনৈতিক দল না হয়ে একটি গোষ্ঠী হয়, প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এখানে। এই কারণে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হলে, মালিকানা ফিরিয়ে আনতে হলে, আপনার আইনের শাসন ফিরিয়ে আনতে হলে, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে, তার অর্থনৈতিক, সত্যিকার অর্থে অর্থনৈতিক মুক্তি যদি ফিরিয়ে আনতে হয়, তার জীবনের নিরাপত্তা যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে একটা জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আছে। এবং বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনাব অ্যাক্টিং চেয়ারপারসন বিএনপি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমি মনে করি বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, সবচেয়ে শক্তিশালী দল, সবচেয়ে জনপ্রিয় দল, আমরা কিন্তু আমাদের আন্দোলনে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি এটাও মনে করি এই আন্দোলনে কিন্তু সমস্ত জাতি আছে, কারণ এটা কিন্তু বিএনপি সমস্যা না। বাংলাদেশে যে প্রেক্ষাপট এখন সৃষ্টি হয়েছে, এটা প্রত্যেকটি নাগরিকের সমস্যা হয়ে গেছে। প্রত্যেকটি নাগরিকের জীবন বিপন্ন আজকে। এই বিপন্ন জীবন থেকে বের হতে হলে সমস্ত জাতিকে একতাবদ্ধ হতে হবে। এবং আমি মনে করি বিএনপি সেই পথে চলছে এবং সমস্ত জাতি সেই পথে চলছে। কেউ আগে, কেউ পিছে, কেউ ডানে, কেউ বামে, গন্তব্যস্থল কিন্তু একটাই। গন্তব্যস্থল হচ্ছে আপনার যে জাতির মুক্তির সংগ্রামে, জাতির গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে, তার মালিকানা ফিরে পাওয়ার সংগ্রামে সবাই কিন্তু একটি গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। তবে এইটাকে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে আরো বেশি এইটার গতি এবং এটাকে আরো সমৃদ্ধ করে, আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিন্তু সুখবর হচ্ছে আজকে জনগণকে আপনি বোঝানোর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যারা জানে তাদের মালিকানা কেড়ে নেওয়া হয়েছে, সেই মালিকানা ফিরে পেতে হলে বাংলাদেশের মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ বারবার যুদ্ধ করেছে
এবং তারা কিন্তু আজকেও প্রস্তুত আছে। কিন্তু আমি যেটা প্রেক্ষাপটটা বললাম একটু ভিন্ন। আগে আপনার প্রতিপক্ষ ছিল একটি রাজনৈতিক দল, এখন আপনার প্রতিপক্ষ হচ্ছে একটি রাষ্ট্র এবং রাষ্ট্রীয় সন্ত্রাস, এবং এটার সাথে একটা গোষ্ঠী কিন্তু দেশ পরিচালনা করছে, যারা জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। সুতরাং তাদের যে কর্মকাণ্ড, তাদের যে দেশ পরিচালনা এবং তারা ক্ষমতায় টিকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত একটি গোষ্ঠী যখন দেশ পরিচালনা করে, তাদের কিন্তু কোনো দায়বদ্ধতা না থাকলে তারা কিন্তু ডেসপারেশনটা অনেক বেশি, তারা সেটা চেষ্টা করছে এবং করে যাবে। সুতরাং আমাদেরকেও এই রকম একটি শক্তির বিরুদ্ধে এদের পতন ঘটানোর জন্য, দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে সেই পথে চলতে হবে, একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে। আমি মনে করি আমরা চলছি সেই পথে, আমরা এগিয়ে যাচ্ছি, এবং বাঙালি জাতি বারবার, বাংলাদেশের মানুষ, স্বাধীনতাকামী মানুষ বারবার যুদ্ধ করে মুক্ত হয়েছে, এবার মুক্ত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত দুঃখিত, আপনাদের কথাগুলো অনেক দর্শক শ্রোতা শুনতে ছিল, সেজন্য আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি। আমি অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক মন্ডলী, যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন, ইউটিউব চ্যানেল KABTV লন্ডনকে সাবস্ক্রাইব করুন, এবং কবির আহমেদ বাহার প্রোফাইলে গেলে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আমাদের প্রোগ্রামকে সহযোগিতা করেছেন, আপনাদের সবাই কাছে অশেষ কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে নিরাপদ করি, আমাদের দেশটাকে আমাদের সবার জন্য বাস উপযোগী করি, আমাদের দেশটাকে সত্যিকারের আমাদের করে তুলি। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।